বলতে দেখুন, এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি। প্রথম কথা, সকলের মধ্যে আমাদের একটা আতঙ্কে আমরা দিন কাটছে আমাদের, যে নোটিফিকেশান বা পরীক্ষা বা এক্সাম সংক্রান্ত বিষয় নিয়ে। আমরা এখানে প্রায় 20 দিন হতে গেল আমরা অতিক্রান্ত বিকাশ ভবনের সামনে, কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম কোনো সদার্থক কোনো ভূমিকা বা আমাদের সঙ্গে দেখা করার যে পারমিশন, তা আমরা করে উঠতে পারি। বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি লিখিত কিছু ডকুমেন্টস দেওয়ার বা মেল করার, যে প্রসিডিওরগুলোর মাধ্যমে গভর্নমেন্টের সঙ্গে দেখা করা হয়, তার কোনো সঠিক উত্তর আমরা এখনও পর্যন্ত পাই। আমি নিজে লিখে হাবিবকে দিয়ে, সঙ্গীতাদিকে নিয়ে একটা জমাও রিসিভ কপি করেও নিয়েছি। তার সত্ত্বেও শুনতে পেলাম গতকাল যে শিক্ষামন্ত্রী বলেছেন তিনি দেখা করতে চান, কিন্তু প্রপার কী কারণে আমরা দেখা করতে চাইছি তা উনি বুঝতে পারছেন না। তো যাই হোক, একটা খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে যে আজকে হয়তো শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক আমাদের সঙ্গে কথা বলতে পারে। আমি কতগুলো বিষয় বলার জন্যে অনেক দিন পরেই লাইভে আসলাম। বুঝতেই পাচ্ছেন যে শারীরিকভাবে আমরা অনেকে অসুস্থ হয়ে পড়ছি, ব্যক্তিগতভাবে শরীর আমাদের ভালো নেই, তবু এখানে থাকার চেষ্টা করছি, 2-1 দিন বাড়িতে গিয়ে আবার রোটেশন করে আসার চেষ্টা করছি। তবে যেটা বাস্তব কথা সেটা হচ্ছে যে এই আন্দোলন থেকে হয়তো আপনারা একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছেন। যদি আপনারা মনে করে থাকেন যে আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নেবেন, আন্দোলন করবেন না, তাহলে তো অবশ্যই আমাদের সবাইকে সেটা মেনে নিতে হবে। আমি প্রথমে রিভিউ পিটিশন সংক্রান্ত কথাটা একটু বলে নিই। 1 থেকে 3 বা 1 থেকে 2 সেই রিভিউ ফাইলের কাজটা সম্পূর্ণ হয়েছে, সেটা এখনও ডিফেক্ট লিস্টে আছে। ডিফেক্ট লিস্টটা ধীরে ধীরে ক্লিয়ার হবে। তার যে প্রসিডিওর আছে তারা লিস্ট পাঠিয়েছে, মেমোস অফ পার্টি থেকে এক্সেল শিটটা ক্রস চেক করে ডিফেক্ট লিস্টে ক্লিয়ার করার কাজ চলছে। খুব দ্রুত ডিফেক্ট লিস্ট ক্লিয়ার হয়ে যাবে। 1 থেকে 3 ফাইল করা কমপ্লিট। আর 1 থেকে 7 অলরেডি অনেক আগেই আপনারা দেখেছেন। 1 থেকে 7 যেটা কমন থেকে আমাদের যে এসএসএমের থেকে করা হয়েছে, 1 থেকে 7-এর ফাইল করা কাজ সম্পূর্ণ হয়ে গেছে অনেক আগেই। আর গতকাল যারা 4 থেকে 7 কাউন্সিলিং আছেন তারা জানেন যে লয়ারদের সঙ্গে একটা মিটিংও হয়েছে এবং 4 থেকে 7-এর ফাইলের কাজ আজকের থেকে শুরু হচ্ছে। ফলে যে এসএসএমের পক্ষ থেকে ফাইল করার কাজটা মোটামুটি সম্পন্ন হয়েছে। আপনারা হয়তো ভাববেন যে এত দেরি কিছুই নয়, সবটাই হয়ে গেছে ঠিকঠাক টাইম মতো। এবার আমরা বেশ কিছু সমস্যায় পড়েছিলাম 1 থেকে 3-এর কিছু কাজ করতে গিয়ে, কারণ ডিস্ট্রিক্ট ভিত্তিক যে ফর্মগুলো আমাদের কাছে এসছে তারা সবাই অ্যাডমিনরা জানেন বা আপনার কোর কমিটির মেম্বাররাও সবাই জানেন যে কিছু সমস্যার জন্য সেগুলো একটু দেরি হচ্ছিল, বাট আমাদের দ্রুত রিকভার করে ফেলতে পেরেছি এবং ফাইল করার কাজটা সম্পন্ন হয়েছে। এবার রিভিউয়ের চান্স বা পজিশন এগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা অনেক আলোচনা হয়েছে, সেগুলো আমি বিস্তারিত ব্যাখ্যা এখন করছি না। সব লয়ারদেরই বক্তব্য ছিল যে রিভিউয়ের সম্ভাবনা কম, কিন্তু যেহেতু জাজমেন্টটা একেবারেই ভুল রায় হয়েছে, একেবারেই জাজমেন্টটা সত্যি ভুল রায়, তো সেজন্যই আমরা আশা করছি যে রিভিউটা অ্যাকসেপ্ট হোক এবং সেটা ওপেন কোর্টে ফিরে আসুক, তখন আবার নতুন করে লড়াইটা শুরু হবে। আর যতজন লয়ারের সঙ্গে আমরা ব্রিফিং করেছি, কথা বলে যে সবাই একটাই কথা বলেছেন, সিনিয়র লয়ার আমরা 1 থেকে 3-এর জন্য মেনকা গুরুস্বামী ম্যাডামের কাছে যাওয়া হয়েছিল। মেনকা ম্যাডাম পরিষ্কার বলেছেন যেটা সম্পূর্ণ ভুল জাজমেন্ট, এই জাজমেন্ট হতে পারে না। এবং আরও উনি অনেক কথা বলেছেন যে সিবিআই যেখানে ইনভেস্টিগেশন করে রিপোর্ট ফাইনাল জমা দিয়েছে, কোনো নিয়োগ অথরিটিকে তার রিপোর্টকে ডিনাই করা এভাবে কোর্ট করতে পারে না। কিন্তু কেন কোর্ট করলো তার উত্তর আমাদের কাছে নেই, মেনকা ম্যাডামও সে উত্তর দিতে পারেন। আর 4 থেকে 7 বিভা মাখিজা, উনি খুব সিনিয়র লয়ার, ঝাড়খণ্ড কেস উনি সেভ করে নিয়ে এসেছিলেন। বিভা মাখিজা তিনি নিজে ড্রাফটের কাজ করছেন এবং ড্রাফটের কাজ সম্পন্ন হয়েছে 4 থেকে 7। আর কমন গ্রুপে 1 থেকে 7 শ্যামদেবান স্যার আছেন, তিনি 1 থেকে 7 কমন যে ব্যাপারটা আছে তিনি সে ব্যাপারটা দেখছেন। এবার দেখুন, এখন তো সামার ভ্যাকেশান শুরু হয়েছে, এবার সামার ভ্যাকেশান পরে আশা করি রিভিউ কেসগুলোকে উঠবে। এবার MA ফাইলটা যেগুলো দেখলাম অসংখ্য MA ফাইল হয়েছিল এবং MA ফাইলগুলো ডিসমিসড হয়ে গেছে। এবং সঞ্জয় কুমারের বিভিন্ন বক্তব্য, যেমন একটা বক্তব্য শুনে আমি নিজেও ফেসবুকে পোস্ট করেছিলাম, খারাপ লাগছিল যে শুনে যে রিভিউ পারহ্যাপস ডিসমিসড। তো সঙ্গে সঙ্গে আমরা লয়ারকে সেগুলো পাঠিয়ে দিয়েছি যে রিভিউ পারহ্যাপস ডিসমিসড এ কথা সঞ্জয় কুমার বলতে পারেন কী করে। সঙ্গে সঙ্গে আমরা উত্তর পেয়েছি এটাই যে যারা বিকাশ ভবনে ছিলেন, এসছেন এখানে সেই দিন, যেদিন আমাদের লাস্ট ফ্রাইডে সম্ভবত অনেক ফ্রাইডে
সঞ্জয় কুমারের বেঞ্চ টেন্টেডদের পক্ষ থেকে যে রিভিউটা ডিসমিস করে দিয়েছে, সেই দিন তিনি এই শব্দটা উল্লেখ করেছিলেন। এবং তখন আমাদের লয়াররা বলেন যে সঙ্গে সঙ্গে এসএসসি বলেছিল যে এখনও তো লিস্টেডই হয়নি কোনো রিভিউ, ফলে ডিসমিসের তো প্রসঙ্গই ওঠে না। তো যাই হোক, সেটা টেন্টেডদের উদ্দেশ্যে বলেছে। এবং র্যাঙ্ক জাম্প অলরেডি তারা এমএ ফাইল করে ডিসমিসড। ওএমআর মিসম্যাচ তারা ডিসমিসড। একটা ধারণা হচ্ছিল যে শুধুমাত্র হয়তো ব্লাঙ্ক ওএমআরে যারা, তারাই হয়তো টাকা ফেরত দেবে, তাই তারাই, বাকিরা স্কুলে যাবে এবং বেতন পাবে। অর্থাৎ যারা 10টা ঠিক করেছে, কিন্তু মানে 10টা গোল করেছে, কিন্তু দেখা যাচ্ছে তার অ্যান্সারের নম্বর 50, 51, 52। কিন্তু কোর্ট এটা কিন্তু সম্পূর্ণ জানিয়ে দিয়েছে যে তারাও কিন্তু টেন্টেড লিস্টের মধ্যে পড়ে, তারাও টেন্টেড লিস্টের মধ্যে পড়ে। এবং তিনি সচেতনভাবে না জানি না, বা সঞ্জয় কুমার আনকনশাস মাইন্ড নিয়ে বলেছেন যে আনটেন্টেড শব্দটা উনি উল্লেখ করেছেন, যে আনটেন্টেডটা কন্টিনিউ থাকবে, নট অল অফ ইউ, সবার জন্য কন্টিনিউটা নয়। ফলে কোর্ট কিন্তু ধরেই নিচ্ছেন কোনো একটা জায়গায় যে আমরা কিন্তু আনটেন্টেড, অর্থাৎ আমরা যোগ্য। এবার আমরা চাইছি যারা আমরা যোগ্য, সেই যোগ্যতার প্রমাণটা যেন কোর্ট আমাদেরকে দিয়ে দেয় অ্যাজ পার সিবিআই অনুযায়ী। এবার তার জন্য অবশ্যই আইনি পদক্ষেপভাবে আমাদের লড়াইটা চলছে। আর যে ড্রাফটগুলো দেখলাম, লাস্ট বোর্ডের একটা ড্রাফট দেখলাম, যেটা বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদ, তারাও একটা রিভিউতে গিয়েছে এবং রিভিউ তাদের দেখবেন, যার যদি কেউ সেই ড্রাফটটা দেখে থাকেন বি এবং সি পয়েন্টে, তারাও বলেছেন যে অ্যাজ পার সিবিআই মেনে সেগ্রিগেশনটা যদি হয়ে যায়, টেন্টেড আনটেন্টেড আলাদা হয়ে যাবে। এখন যাই হোক, কমিশন, বোর্ড বা স্টেটের যে ড্রাফটগুলো জমা পড়েছে, আমরা চাইবো সেই ড্রাফট অনুযায়ী যেভাবে তারা চেয়েছেন যেন সেভাবে তারা, যদি রিভিউটা অ্যাকসেপ্ট হয়, তারা যেন সওয়ালটা করেন। কারণ অলরেডি কোর্ট থেকে একদম স্পষ্ট হয়ে গেছে যে র্যাঙ্ক জাম্প বাতিল, টেন্টেড অর্থাৎ ওএমআর ডিসপুট, তার মধ্যে দুটো ক্যাটাগরি আছে, যারা ব্লাঙ্ক ওএমআর জমা দিয়েছে একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে যারা কয়েকটা প্রশ্ন গোল করেছিল, বাকিটা করেনি, কিন্তু তারা বেশি নাম্বার পেয়েছে। এই পার্টটাও কিন্তু বাতিল। শুধুই মাত্র নট স্পেসিফিক্যালি ফাউন্ড টেন্টেড তারাই কিন্তু পড়ে আছে। এবার দেখুন, আমাদের ড্রাফট যারা হয়েছে 4 থেকে 7 বা 1 থেকে 7, আমাদের মঞ্চের এখানে আছে, তারা সবাই ড্রাফটটা দেখছেন। নানা রকমভাবে পয়েন্ট, যা যা আপনাদের মনের মধ্যে প্রশ্ন আছে, সব রকমভাবে ড্রাফটে কিন্তু রেডি করা হয়েছে এবং এমএ ফাইলের মাধ্যমে যা যা বলা হয়েছে সেগুলো আমাদের ড্রাফটের মধ্যে আছে। ড্রাফট নিয়ে ব্যাখ্যা আমি অনলাইনে এখানে করব না, যেহেতু ফিজিক্যালি এখানে ড্রাফট এখানে সবাই দেখে যাচ্ছে। এবার বলি যে আপনারা অনেক রকমের কথা বলছেন 8K এর প্রসঙ্গ, এবং 8K এর কথাটা নিয়েও আমরা লয়ারকে জানিয়েছি এবং লয়ার জানিয়েছেন 8K এর প্রসঙ্গটা নিয়ে। যেহেতু সিবিআই 8K আপনারা করতেই পারেন, লয়ার বলেছেন, কিন্তু যেহেতু সিবিআই আইডেন্টিফাইড করে দিয়েছে কারা টেন্টেড, একদম চিহ্নিত টেন্টেড, এবং কারা চিহ্নিত নয়, দুটো ক্যাটাগরি ভাগ করেই দিয়েছে সিবিআই, এর থেকে বড় রিপোর্ট হতে পারে না। এবং সিবিআই একদম তার সাপ্লিমেন্টারি চার্জশিটে সেখানে মেনশন করেই দিয়েছে যে কতজন 9-10 ওএমআর তারা রিভালুয়েট চেক করেছে, আর 11-12 কতজনকে ওএমআরকে তারা চেক করেছে। ফলে সিবিআই কিন্তু যথোপযুক্ত প্রমাণ দিয়েছে, আমি বারবার বলছি, এটা আমাদের লয়ারদেরও বক্তব্য। এবং সেখানে সে উল্লেখ করতো না একটা 9-10 952, তো 952-র মধ্যে 808 জন ওএমআর ইস্যুতে তারা এমপ্যানেড, বাকি 104 জন ওয়েট লিস্ট ক্যান্ডিডেট আছে। তারা পুরো স্পষ্ট বিভাজন করে দিয়েছে যে কারা কারা টেন্টেড এবং কজন চাকরি করছে সিবিআই ওএমআর ইস্যুতে। তার সত্ত্বেও এরকম রায়টা সত্যি দুর্ভাগ্য। তো আমি যাই হোক, আপনারা অনেক কথা ফেসবুকে বলছেন, কিছু যুক্তিসঙ্গত অবশ্যই আছে, কিন্তু আপনারা মঞ্চে আসুন, এসে আমাদের কথাগুলো বলুন, আরও সেটা ভালো হবে। আজকে আমাদের একটা বিকাশ ভবন থেকে জানিয়েছেন যে দেখা করতে পারেন আধিকারিকরা আমাদের বক্তব্য নিয়ে। যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, বিকাশ ভবনের ভিতরে যাওয়ার আজকের আর লোক নেই। আপনারা জানেন যে অনেক গালাগালি দিয়েছেন আমাদেরকে, অনেক বাজে বাজে কথা বলেছেন, যার জন্য ব্যক্তিগতভাবে আমি অন্তত কোনো অফিসের ভিতরে যাওয়াটা বন্ধ করে দিয়েছি। না দেখেছেন বিকাশ ভবনের কোনো মিটিংয়ে আমি ছিলাম, মানে যেদিন আমাদের বড় মিটিংটা হয়েছিল, বা স্কুল সার্ভিস কমিশনের ভিতরে যেদিন ঝামেলাটা হলো 21 তারিখে লিস্ট পাবলিশের দিন, সেদিনও কোনোদিন যাওয়ার ইচ্ছা প্রকাশ করিনি। আজও বিকাশ ভবনের ভিতরে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তাই নিয়ে আমাকে রাগারাগি করছে। এখানে বৃন্দাবনদা, অমিতদা সবাই আমাকে প্রচণ্ড দোষ করছে না যেতে হবে। পয়েন্ট সব রেডি করেছি যে পরীক্ষা আমরা দেব না, পরীক্ষা দেওয়া মানে যোগ্যদের মৃত্যুর সমান। কি করে আমাদের সবার চাকরি বহাল রাখতে হবে এই ব্যবস্থা করতে হবে সরকার, কারণ সরকার চুরি করেছে, এই চুরির দায়টা সরকারের। তাহলে তুমি আমাকে আবার যদি পরীক্ষার মধ্যে ঠেলে ফেলে দাও, সরকার পরীক্ষা চাইছে, বিরোধীরা পরীক্ষা চাইছে, বিকাশ পরীক্ষা চাইছে, আমি জানি না এদের মধ্যে কোনো একটা যোগসূত্র আছে কি। তো আজকের এখানে একটা গুরুত্বপূর্ণ
যে নোটিফিকেশান বেরোবে ভাব। আপনারা হয়তো অনেকেই বাড়িতে বই খুলে বসে আছেন। দেখুন, আমিও কিন্তু 2009-এর প্রাইমারিতে ইন্টারভিউ দিয়েছি, 2017-র প্রাইমারির ইন্টারভিউ দিয়েছি, 21-এর প্রাইমারি ইন্টারভিউতে যাইনি, সেটা ছেড়ে দিয়েছি, আপার প্রাইমারির ইন্টারভিউতে যাইনি, এইটাকেই ভরসা করে বসেছিলাম। এরপরেও আপনাদের কাছ থেকে অনেক গালাগালি, অনেক কিছু খাচ্ছি, বাড়ি ঘর ছেড়ে আমরা এখানে বসে আছি। আজকের বিকাশ ভবনে যে যাওয়া হবে, এখানে উপস্থিত সংখ্যা মাত্র আমরা এখানে 15 জন। তাহলে আপনারা আসুন, আপনারা দেখুন তারা কি বলছে। যদি মেনেই নেন আপনারা যে পরীক্ষা হ্যাঁ দেবো, আমরা বাড়িতে বসে বই পড়া শুরু করে দিয়েছি, তাহলে বলে দিন যে আমরা কোনো আন্দোলনে যাচ্ছি না বা আমরা বই পড়া শুরু করে দিচ্ছি। অ্যাটলিস্ট এখানে যে 200 জন বা 300 জনের যে একটা রূপরেখা তৈরি হয়েছে যেখানে থাকবে, হ্যাঁ মনে হতে পারে ওখানে বসে আমরা কি করব, এখানে বসে বসে কী হবে, এই প্রশ্নটা ওঠাটা স্বাভাবিক। কিন্তু আপনারা এসে একটা পরামর্শ দিন না, যেটা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে গালাগালি দিচ্ছেন যে আপনারা এইটা করুন। আমরা তো কর্মসূচি নেওয়ার পরিকল্পনা নিচ্ছে মঞ্চের থেকে। মেহবুব তো অসুস্থ হয়ে গেছে, মেহবুব তো হসপিটালে ভর্তি, সে রাত জেগে জেগে কাজ করে করে সে সত্যি মানে আর তার শরীর ধকল নিতে পারছে না। সে সুস্থ হয়ে দ্রুত আসুক, সেই কামনা করছি। এবার দেখুন, আমরা জেলায় জেলায় মানে গোটা জেলায় এক দিন করে, মানে একদিনেই গোটা জেলাভিত্তিক বিভিন্ন জেলায় কর্মসূচি নেওয়া হবে, সে পরিকল্পনা করা হচ্ছে। বিভিন্ন রাস্তা অবরোধ, সে কর্মসূচি নেওয়া হচ্ছে। কিন্তু আপনারা যে দেখছেন, যদি সবাই বাড়িতে ছেড়ে দিন, যদি আপনারা মঞ্চটা ছেড়ে দেন, কেউ থাকবেন না মঞ্চে। এই যে সকাল থেকে আমি দেখছি বিভিন্ন মিডিয়া আসছে, এই বিবেকানন্দ, 24 ঘন্টা, নিউজ টাইম, যে আমাদের হকের চাকরি, যোগ্যতার ভিত্তিতে চাকরিটা চলে গেল, আমরা কি এত সহজে মেনে নিচ্ছি যে না আমরা আবার করে পরীক্ষায় বসে আবার চাকরিতে বসবো? কারণ তার কোনো নিশ্চয়তা আছে? 60%কে 50% বেরিয়ে যাবে। দেখুন, আপনি যদি বাড়িতে বই পড়তে পারেন, আমিও কিন্তু বই পড়তে পারি, কারণ আমারও কিন্তু একাডেমিক স্কোর 35-এ 35, তারপরও ওই রাস্তায় বসে আছি। কারণটা কি? কারণ যে যোগ্যতার ভিত্তিতে আমি চাকরিটা পেয়েছি, এত সহজে সেই হালটা ছেড়ে দেবো? এত সহজে সেটা বাদ দেবো না? ঠিক আছে, যা গেছে গেছে, আমি আবার নতুন করে পরীক্ষা দিলে আমি আবার চাকরি পাবো, তার কোনো নিশ্চয়তা নেই। শুনতে পাচ্ছি কিছু না একটা এক্সপিরিয়েন্সের নব্বর দেবে। আরে সে তো কাট অফ ক্লিয়ার করার পরে। আমরা জানি না 2016-কে নিয়ে পরীক্ষা না, সবাইকে নিয়ে পরীক্ষা। আমি পরীক্ষাটায় যাব কেন? এই পরীক্ষার প্রশ্নটা আমার মাথার মধ্যে আসবে কেন? আর আপনারা বাড়িতে বইটা খুলে কি সবাই পড়তে বসে গেছেন? যদি রোটেশন করে, আমি সব দিন বলছি না, সপ্তাহে 7 দিন আপনি এখানে পড়ে থাকুন। আমাদের 23টা ডিস্ট্রিক্ট আছে, যদি প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে পার্সেন্টেজ অনুযায়ী যদি 3-4% করে যদি এখানে আসে রেগুলার, 250-300 জন একটা জমায়েত রেগুলার রাখা যায়। এবং এখানে জমায়েত থাকবে, শুধু এই নয় যে রেগুলার এখানেই জমায়েত থাকবে, এখান থেকে আমরা সপ্তাহে 2 দিন বা 3 দিন করে আমরা বড় কর্মসূচি নিতে পারি, যেগুলো আমি ফেসবুক লাইভের মাধ্যমে বলছি না। সেই কর্মসূচিগুলো আমরা তো সেটাও গ্রহণ করতে পারি, যে কোনো একটা মিছিল, কোনো রাস্তা অবরোধ, আমি এভরিথিং, সেটা সপ্তাহে 2 দিন হোক, 3 দিন হোক। কিন্তু এখানে জমায়েতটা থাকলো, আমরা ওদিকটাও কর্মসূচি নিলাম, আবার আমরা এখানে চলে আসলাম। অ্যাটলিস্ট রেগুলার আমরা বাড়িতে বসে নেই, একটা মিডিয়া কভারে জনগণ জানুক যে আমরা যোগ্য চাকরি প্রার্থী হয়ে আমরা বসে আছি। এবং কালীঘাটের সামনে চোরগুলো আছে, সেটাও তো আমরা জানাতে হবে যে কালীঘাটে যারা গিয়েছে, যে সমস্ত স্যার ম্যাডামরা ওখানে আন্দোলন, তারা আসলে চোর, তারা টাকার বিনিময়ে পেয়েছেন এবং এটা সুপ্রিম কোর্ট তার টেন্টেড বলে দিয়েছে। তারা দেখাচ্ছেন যে আমাদের বোর্ড থেকে পাওয়া বিভিন্ন রকম কাগজপত্র আছে, তারা দেখাতে পারছে তাদের ওয়েমারটা, যে ওয়েমারটাই সিবিআই প্রমাণ দিয়েছে যে কারা টেন্টেড নয়। যে ওয়েমারের ভিত্তিতে সিবিআই বলেছে ওয়েমার অথেন্টিক, লাস্ট 10th February 2025 সিবিআই অন ক্যামেরা সুপ্রিম কোর্টের ভিতরে বলেছে যে অথেন্টিসিটি ওয়েমারের নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই, অথেন্টিসিটি নিয়ে ওয়েমারের প্রমাণ সমস্যা নেই, সেটা তারা স্পষ্ট করে জানিয়ে দিয়ে এটাও জানিয়েছে যে হ্যাশ ভ্যালু মেটাডাটা অলরেডি ম্যাচ। তাহলে সিবিআই তার এক্সপার্ট দিয়ে প্রমাণ করিয়েছে যে ওয়েমার নিয়ে কোনো সমস্যা নেই। ওই টেন্টেটা কালীঘাটের সামনে তারা ওয়েমার দেখাতে পারছে না। কিন্তু আমাদের সব যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু একেবারেই মঞ্চটা ছেড়ে যেতে পারছি। সঙ্গীতাদি অসুস্থ হয়ে গেছে, বাড়িতে গিয়েছে। সঙ্গীতাদি দীর্ঘদিন এখানে ছিল, নানা রকমভাবে আমাদের সঙ্গীতাদির নামে শুনছে কয়েকটা প্রশ্ন হচ্ছে নানা রকমভাবে। সঙ্গীতাদি চেয়ারম্যানকে ফোন করার চেষ্টা করেছিল যে দেখা করুন স্যার, দেখা করছে না। তাদের চিন্তা ভাবনা কি, তাদের মোটিভটা কি, আমরা কোনোভাবেই বুঝতে পারছি না। কারণ একটাই উদ্দেশ্য, আমরা যোগ্য মঞ্চ থেকে বারবার বলছি পরীক্ষায় যেতে চাইছি না, পরীক্ষায় আমরা যাব না। পরীক্ষা মানে আমাদের যোগ্যদের অপমান, মৃত্যুর সমান। তাহলে পরীক্ষা না নিয়ে কোনোভাবে কিছু করা যায় কি না,
সেটা সরকারের কাছে যে আমরা যাব, আমরা তার কাছে পৌঁছাতে পারছি না, দেখা করতেই আমরা পাচ্ছি না। সঙ্গীরা যেটা চেষ্টা করছিল, চেয়ারম্যানকে ফোন করেছিল, সেটা বলছে যে চেয়ারম্যান নাকি সঙ্গীতাদিকে বলেছে যে ওপেন টু অল সবাইকে নিয়ে পরীক্ষা হবে। আমি সঙ্গীতাকে জিজ্ঞাসা করেছি, বলছেন এরকম ধরনের কোনো কথা হয়, ওয়েটেজ নিয়ে কিছু বলতে চাইছিল, চেয়ারম্যানও বলছেন আমি তো এরকম কিছু জানি না। যাই হোক, আপনারা অনেককে তো ভুল বুঝছেন, চিন্ময়দাকে ভুল বুঝছেন, মেহুদাকে ভুল বুঝছেন, বা আমাদেরকে অনেকে ভুল বুঝছেন, আমাদের তো নানা রকমভাবে নানা রকম গালাগালি দিচ্ছে। ফলে আমি ব্যক্তিগতভাবে কোনো অফিসে যাওয়া ছেড়েই দিচ্ছি, ভিতরেই যাই না, না চেয়ারম্যানের অফিসে যাব, না বিকাশ ভবনের অফিসে যাব। চাকরি যদি পরীক্ষা দিয়ে পেতে হয় তো আপনার সঙ্গে আমিও কম্পিটিশান করব, কিন্তু পরীক্ষার কথাটা আপনারা কি ভেবেই নিলেন? কেন পরীক্ষা দিকে যাব? আমার যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরিটা কি এতটাই ঠুনকো? সে কি আর একেবারেই মানে আমরা মানতেই পাচ্ছি না। আমার বাবার পা ভেঙে গেছে বাড়িতে, আমার স্ত্রীকে পাঠিয়েছে, আমি বাড়িতে যাইনি, কারণ এই যোগ্যতার ভিত্তিতে পাওয়া আমার চাকরিটাকে আমি সহজে ছাড়তে চাইছি না। আজকের আমাদের 15 থেকে 20 জন এখানে আছে, আপনারা আজকে দীর্ঘদিন তো আসেনি, তো আজকের বারবার বলি, গতকাল রাত্রে থেকে আমি সাউথ চব্বিশ পরগনা অনেককে জানিয়েছি, আমি গ্রুপে নোটিশ করেছি, অ্যাটলিস্ট 100 জন তো আসতে পারতেন সাউথ চব্বিশ পরগনা থেকে বা কাছাকাছি জেলা কলকাতা, হাওড়া, নর্থ চব্বিশ পরগনা থেকে, কেউই নেই। তাহলে আপনারা যদি ধরেই নেন যে আপনারা কেউ আসবেন না, সব দিন তো বলছি না, রেগুলার বেসিসে 7 দিন আপনি মঞ্চে পড়ে থাকুন, আপনি তো সপ্তাহে 1 দিন 2 দিন আসতে পারেন। বারাসাত, বারুইপুর, সোনারপুর, কাছাকাছি ডিস্ট্রিক্ট, যেখানে বারাসাত, যেখানে হাওড়া, হুগলি, সোনারপুর, প্রচুর টিচার আছে এখানে, তারাও কিন্তু আপনারা আসলেন না। তাহলে আপনারা ভাবুন তো কে আমাদের পাশে আছে? এই সরকার কতটা পাশে আছে আমরা তো বুঝতে পারছি না। যারা আদৌ টেন্টেডকে ছাড়তে চাইছে কিনা, হ্যাঁ সাবমিশনগুলো ভালো দিয়েছে, ভারিক ভালো দিয়েছে, রিভিউতে কী হবে আমরা বুঝতে পারছি না। বিরোধীরা সবসময় বলছে পরীক্ষা দাও পরীক্ষা দাও, বলে বিকাশ বলতেই আছে, বিকাশবাবু পরীক্ষা দাও পরীক্ষা দাও পরীক্ষা দাও, নতুন পরীক্ষা দিতেও হবে। সরকারও বলছে পরীক্ষা দাও, বিকাশবাবু বলছে পরীক্ষা দাও, বুঝতে পারছি না তাদের চিন্তাভাবনাটা আসলে কী। এদিকে বিরোধীদের কাছে আমরা বলেছিলাম আপনারা রাষ্ট্রপতির কাছে দেখা করার ব্যবস্থা করুন, সে ব্যবস্থা আপনারা তারা করে উঠতে পারেনি। ফলে এরকম কঠিন সমস্যার মধ্যে দাঁড়িয়ে আপনারা সপ্তাহে 1 দিন বা 2 দিন অন্তত আসুন, এই মঞ্চটাকে ধরে রাখুন। অ্যাটলিস্ট আমরা যে যোগ্য হয়ে চাকরিহারা, নতুন করে পরীক্ষা দিতে আমরা চাই না। আইনগতভাবে কিভাবে বেতন চালু রাখা যায়, নোটিফিকেশান না দিয়ে তারও যদি কোনো ব্যবস্থা করা যায় কি না, ইত্যাদি বিষয়গুলো নিয়ে সরকারের সাথে আলোচনা করাটাও দরকার। সেই আলোচনা যে করব, সরকার থেকে আমরা কোনো সদুত্তর এখনও পর্যন্ত পাই। এমত অবস্থায় আপনারা নিশ্চিন্তে বাড়িতে বসে থাকছেন, হয়তো বাড়িতে বই পড়াশোনা করছেন, দয়া করে এটা বন্ধ করুন, আসুন। গালাগালি হয়তো অনেক দিচ্ছেন, এই মঞ্চের দায়িত্ব নিয়ে আমরা বসে নেই, আমিও হয়তো আজকাল ছেড়ে দিয়ে চলে যাবো বাড়িতে, এই দায়িত্ব আমার একার নয় বা আমাদের মঞ্চের কারো একার নয়। যদি আপনারা পাশে না থাকেন, যদি ছেড়েই দেন, তাহলে বলেই দিন আমরা ছেড়ে দিয়ে চলে যাবো বাড়িতে, সবাই চলে যাবো বাড়িতে। এখানে অমিতদা বলুন, শুভজিৎ বলুন, বা বৃন্দাবনদা বা হাবিব ভাই পড়ে আছে, আরও অনেকের নাম আমি বলতে পারছি না, তাদের নিশ্চয়ই সবার কয়েকজনের মানে সবার চাকরি বাসে দায়িত্ব করে রাখেন। এবার সবাই মিলে আসুন, আমরা অ্যাটলিস্ট উপস্থিতি জানান দিই যে হ্যাঁ আমরা রেগুলার বেসিসে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে একটা পার্সেন্টেজ করে সপ্তাহে 1 দিন বা 2 দিন আসুন, তাতেও আমাদের আন্দোলনটা কিন্তু চলতে পারে। আর তারপরে বাকি কর্মসূচিগুলো আমরা নেব, কিন্তু পরীক্ষা দিয়ে দেবো এইটা কিন্তু সহজে আপনার মাথার মধ্যে নেবেন না। সবাই বাড়ির মধ্যে বই করতে বসেছি, কিন্তু নিজের কথাটা একবার দয়া করে কথা। আইনগতভাবে খুবই কঠিন, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। বারবার বলছি, সমস্ত লয়াররা কিন্তু বলছে যে আমাদের জাজমেন্টটা ইচ্ছা করে ভুল দেওয়া হয়েছে। সিবিআই ছিল তার সঠিক প্রমাণ দেওয়ার, কিন্তু সিবিআইকে মানা হলো না। সেগ্রিগেশন করার উপায় ছিল, আমি আইনগত বিষয়টা সবাইকে বলছি, এখানে আর বলছি না, যে এমনও রায় ছিল সুপ্রিম কোর্টে যেখানে নিয়োগ অথরিটি বা সরকার চায়নি, কিন্তু সুপ্রিম কোর্ট তার নিজের ক্ষমতা বলে 142 জারি করে মডালিটি স্টিক করে সেগ্রিগেশন করে দিয়েছে। দলবীর সিংয়ের বিভিন্ন, যোগেন্দ্র সিং পালে তার উদাহরণ আছে, দলবীর সিংয়ের কাছে উদাহরণ আছে। রুট লেভেল থেকে যদি কোনো দুর্নীতি না হয় তাহলে কিন্তু পরীক্ষা বাতিল করা যায় না। আমাদের কোর্টসের লিগ নেই, সিঙ্গেল এফআইআর নেই, তার সত্ত্বেও কিন্তু আমাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা কেন বাতিল?